স্যার, স্যার কোনো হ্যাঁ একটা বলো। স্যার গ্রাফ পাওয়ার পরে স্যার ওইটা থেকে স্যার ইভেন আর অড বের করবো কিভাবে স্যার, এটা যদি আরেকবার একটু বুঝা দিতেন। কোনো একটা ছবি থেকে যে কোনো একটা সিগন্যালের ইভেন তো আর অড স্যার ফাংশন। যে কোনো একটা সিগন্যালের ইভেন পার্ট এবং অড পার্ট কিভাবে বের করবা, সেটাই না? তাহলে যে জি স্যার। কোনো একটা সিগন্যাল, আমি প্রসিডিউরটা তোমাকে বলি, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। প্রসিডিউরটা হচ্ছে যে যে সিগন্যালটা দেওয়া থাকবে ঠিক ওই সিগন্যালটার এক্স্যাক্টলি নিচে তুমি ওই সিগন্যালটা রিফ্লেক্টেড সিগন্যাল আঁকবা। পারবা কিনা বলো? জি স্যার। রিফ্লেক্ট তো ওয়াই অক্ষের রেসপেক্টে উল্টাই দিবা। দুইটা ছবি পরপর জি নিচে রাখবে, একে টাইম বরাবর, সব টাইম বরাবর সেম থাকবে, হ্যাঁ। এখন তুমি দুইটা সিগন্যালের মধ্যে একবার যোগ করবা, উপরের সিগন্যাল এবং নিচের সিগন্যাল যোগ করবা টাইমে ধরে ধরে। যেমন ধরো আহ, মানে নেগেটিভ দিকে সর্বোচ্চ যে সিগন্যালটা নেগেটিভে যততে আছে ওই টাইম থেকে শুরু করবা। শুরু করে দেখবা ওইটা কততে, ওই ওই টাইমের মধ্যে নিচের সিগন্যালটা কত আছে, নিচের সিগন্যালটা কি আছে না নাই। যদি না থাকে তাহলে উপরের সিগন্যাল যতটুকু টাইমের মধ্যে উপরের সিগন্যাল আছে নিচেরটা নাই, তাহলে আগেরটুকুই থাকলো। তারপরে দেখবা যে যে জায়গাটা কমন হলো ওই জায়গাটা যোগ করবা, পয়েন্ট ধরে ধরে যোগ করবা। পয়েন্ট পয়েন্ট যোগ করলে তুমি রেজাল্ট পাবা। ধরো একটা টি এর কাপ, নিচেও একটা টি এর কাপ, তাহলে টি এর কাপ যোগ করলে ওইটার ঢাল আর এটার ঢাল যোগ করলে বেড়ে যাবে ঢাল। তাহলে রেজাল্টেন্ট ঢাল যেটা সেভাবে উঠাই দিবা। এরকম প্রত্যেক পয়েন্ট পয়েন্ট যোগ করে দুইটা সিগন্যালকে আবার নিচে রেজাল্টটা লিখবা, দুইটা যোগ করে রেজাল্টের ছবি আঁকবা। ছবি আঁকা হয়ে গেলে রেজাল্টটার, সেটাকে তার যে অ্যামপ্লিচিউড গুলা তুমি পেলা সেখানে হাফ দিয়ে গুণ করবা। অর্থাৎ যদি তুমি ওয়াই অক্ষ বরাবর হাইয়েস্ট মান মনে করো যে 3 পাইলা, তাহলে 3 যেটা পাইছো সেটা হয়ে যাবে আসলে 1.5। এভাবে প্রত্যেকটা পয়েন্ট হাফ দিয়ে গুণ করলে যে রেজাল্ট হবে সেটা হয়ে যাবে ওই সিগন্যালের ইভেন পার্ট। অর্থাৎ প্রসিডিউরটা হচ্ছে দুইটা সিগন্যাল, একটা সিগন্যাল হচ্ছে অরিজিনাল সিগন্যাল, আরেকটা হচ্ছে রিফ্লেক্টেড সিগন্যাল। এই দুইটা সিগন্যাল একবার যোগ করবা, যোগ করে হাফ করবা, সেটা হচ্ছে ইভেন পার্ট। আরেকবার প্রথম সিগন্যাল থেকে নিচের সিগন্যাল মাইনাস করবা, প্রথম সিগন্যাল থেকে নিচের সিগন্যাল মাইনাস করবা, মাইনাস করে যে রেজাল্ট পাবা সে রেজাল্টকে হাফ দিয়ে গুণ করবা। গুণ করলে যে রেজাল্টের সিগন্যালটা হলো এটাই হচ্ছে অড পার্ট। স্যার এখানে স্যার হাফ দিয়ে গুণ করে কি টাইমের কোনো চেঞ্জ হবে, না শুধু না, স্যার ওয়াই টাইমে অক্ষ টাইমে বরাবর কোনো যেটা কিছু থাকবে চেঞ্জ ওইটা হবে চেঞ্জ না, হবে? ওয়াই অক্ষের বরাবর মানগুলাতে খালি অর্ধেক করে দিবা। ওয়াই অক্ষ বরাবর যেখানে যেখানে মানগুলা লিখছো না, জি স্যার। ওয়াই কোঅর্ডিনেটে 1 2 3 এগুলো লিখছো না, ওই একের ডা হাফ হয়ে যাবে, দুইয়ের ডা এক হয়ে যাবে, তিনের ডা দেড় হয়ে যাবে, এরকম বুঝলে। সিগন্যাল চেঞ্জ হবে না, শুধু মান চেঞ্জ হবে হাফ দিয়ে গুণ জি করলে। স্যার বুঝতে পারছেন। আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করছে। এরকম তোমাদের আরো যার যেখানে সমস্যা আছে বলো, আমি উত্তর দিব আর কি। আজকে শুধু এই প্রবলেম গুলাই বলবো, কারণ হচ্ছে তোমার সামনে ক্লাস টেস্ট, তোমরা আজকে যাইও পড়ো। আমি চাই, আমাদের ক্লাস তো দেখছোই যে আমাদের একটা একটা ক্লাসে যতটুকু আমার আগে আমরা লিখে পড়াইতাম, সেটা এখানে পড়াইতে 20 মিনিট সময় লাগে মাত্র। 20 মিনিট, 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যায়। দেখলাম না আমরা কয়টা ক্লাস করাইলাম। তো আমাদের তো সময় আছে, তো আমাদের সময় যেহেতু আছে তোমরা আমাকে কোশ্চেন করতে হবে। আর যদি আমি ওইভাবে আগাতে থাকি তাহলে সিলেবাস তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। স্যার গত ক্লাসের স্ট্যাবিলিটির একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলো, শিওর বলো। স্যার দুইটা যে এক্সাম্পল ছিল, ওই প্রথম হ্যাঁ, এক্সাম্পলটা স্যার ই টু দি পাওয়ার এক্স টি। এক্সটি, ই টু দি পাওয়ার স্যার এইটা এক্সটি। স্যার স্ট্যাবল কিভাবে হলো স্যার? আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্সটি, এক্সটির মানটা কিন্তু ফাইনাইট, আগে বলা আছে ইনপুট ফাইনাইট হতে হবে। তাহলে এক্সটির মান তুমি ফাইনাইট বলতে কি বুঝো? ইনফিনিটির থেকে ছোট কোনো মান, তাই না? জি স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে সেই যে মানটা আমরা জানি ফাইনাইট। তাহলে ওরকম একটা ই টু দি পাওয়ার ফাইনাইট ভ্যালু ক্যালকুলেটরে চাপলেও তো মানটা এসে পড়বে, আসবে না? জি স্যার। বুঝতে পারছি কথাটা? ইনপুটটা কিন্তু স্যার যদি এক্সটি রিয়েল হয়, একটু ফাইনাইট হয়, তাহলে বড় ই টু দি ভ্যালু পাওয়ার, বসাইলে তো। হ্যাঁ,
স্যার ইনপুটটা যদি একটু বড় হয় মানে ফাইনাইট কিন্তু অনেক বড় ভ্যালু হয় তখন তো হ্যাঁ, স্যার ই তাহলে টু দি পাওয়ার রেজাল্টটা এক্সটি অনেক, গ্রাফটা না অনেক না, বেশি। ইনফিনিটি তো আর হবে না, ই টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি। বাট ই টু দি পাওয়ারে তুমি যদি বড় ভ্যালু বসো তাহলে মানটা অনেক বড় আসবে। এত বড় ভ্যালু বসাইবা, যত বড় ভ্যালু বসাইবা মান তত বড় হবে। তুমি যদি এত বড় ভ্যালু বসাও যেটা তোমার লিখতেই সমস্যা, তাহলে তো এটা ই টু দি পাওয়ার আইসা তোমার ক্যালকুলেটরে শো করতে পারবে না। মানে জি স্যার। লজিকটা তুমি বুঝছো তো, লজিকটা তো বুঝছো, মান যত বড় হোক কারণ তুমি লিখতে পারতেছো না, কিন্তু ফাইনাইট। আরেকটা আছে ইনফাইনাইট, যেটা নাকি আসলে লিখার কোনো শেষ নাই, লিখতে থাকতে হবে, এটা এক জিনিস। আর এটা হচ্ছে হ্যাঁ একটা নির্দিষ্ট মানে যায় তো থামবে, বুঝো নাই? হয়তো 10⁻100 আসলো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ওইটার নিচের এক্সাম্পলটা বুঝছো? ওইটার নিচের এক্সাম্পলটা কিন্তু খুবই চমৎকার। যে আমি যদি জি স্যার ইনপুট ওটা বুঝছি। যদি ইউটি দিই, ইউটি সিগন্যালটা কিন্তু মানে তুমি যদি ইনফিনিটি টাইম পর্যন্ত যাও তাও তার ভ্যালু কনস্ট্যান্ট 1, ফাইনাইট ভ্যালু। তাহলে ইনপুট ফাইনাইট দিলে আউটপুটটা ফাইনাইট থাকে না। আউটপুট আরটি সিগন্যাল আসে, আরটি সিগন্যাল আমরা জানি যত টাইম বাড়াতে থাকে এটা বাড়তেই থাকে। আমরা যদি উল্টাটা করি, যদি স্যার আরটিটাকে ইনপুট দিই। আরটি ইনপুট দিলে তো টি স্কোয়ার আসবে। টি স্কোয়ারে তো আর তোমার ওই ওই সমস্যা হবে না, ওটা তার কোনো টাইমের সাথে সাথে এটা কনস্ট্যান্টলি বাড়তে থাকবে এরকম না। এটা হচ্ছে তুমি তো আর মানে টাইমের ফাংশন আসবে না। টি স্কোয়ারের ভ্যালু তখন তো তুমি ইনপুট ইনপুট দিচ্ছ আরটি, ইনপুটটা তো তুমি ইনফাইনাইট দিলা, তাহলে রেজাল্টটা কি? টি স্কোয়ার কার্বো কিন্তু যত ই করবা বাড়তেই থাকবে। তাহলে তুমি ইনপুটও ইনফাইনাইট দিলা, আউটপুটও ইনফাইনাইট পেলে, তাহলে তার ভিভো কন্ডিশন মিললো না। ভিভোতে কি বলছে যে বাউন্ডারি ইনপুট দিতে হবে, অর্থাৎ তোমার ইনপুটটা ফাইনাইট দিতে হবে, তারপরে যদি তুমি ফাইনাইট ভ্যালু আউটপুট পাও তাহলে সিস্টেম স্টেবল, আর যদি ফাইনাইট না পাও তাহলে আনস্টেবল। বুঝছো? আচ্ছা, একটু এই ফাঁকে আমরা একটু রোল কলটা করি। 153, Present, sir. 154, Present, sir. 155, Yes, sir. 156, Yes, sir. 157, 157 দেখতেছি নাই। Present, sir. আসছো? Ji, sir. 158, প্রেজেন্ট স্যার। 159, Yes, sir. 160, Present, sir. 161, Yes, sir. 16। আচ্ছা, 162 কে কি তোমরা চেনো? স্যার ও একটু অসুস্থ তো এই জন্য আর কি আসতে পারতেছে না। মানে কথা হয়েছে তোমাদের সাথে? কি অসুস্থ? কি জি স্যার কথা করোনা হয়েছে ওই। এফেক্টেড? স্যার করোনা এফেক্টেড না স্যার, কয়েকদিন আগে স্ট্রোক করছিল, ওহো, ব্রেন স্ট্রোক হয়েছিল সম্ভবত। তো এখন মোটামুটি স্যার ও, হাঁটাচলা করতে পারতেছে তো, কয়েকদিন লাগবে হয়তো। আচ্ছা। 163, Yes, sir. 164, Yes, sir. 167, Yes, sir. 168, 68 absent, 170, Yes, sir. 171, 172, 173, Yes, sir. 174, Yes, sir. 175, Yes, sir. 176, Yes, sir. 177, ইয়েস স্যার। 178, 179, Yes. 180, Yes, sir. 183, Yes, sir. 184, Yes, sir.
185 Yes, sir. 185 তুমি এতদিন ক্লাস করো নাই কেন? স্যার আমি গত ক্লাস তো ছিলাম, স্যার প্রেজেন্টটা দিতে পারিনি স্যার। গত ক্লাস ছিল, প্রেজেন্ট দিতে পারো নাই কেন? স্যার গত ক্লাসে থাকলে তুমি কেন প্রেজেন্ট দিতে পারো না, এই প্রশ্ন উত্তর দাও। মনে পড়ছে গত ক্লাসে ছিলাম, প্রেজেন্টটা দিতে পারিনি। প্রেজেন্ট এখানে তো এরকম না যে প্রেজেন্ট না দেওয়ার কি আছে, পরেও তো স্পিকার অন করে বলা যায় স্যার আমি অন। তুমি গত ক্লাস করো না, তুমি আজকে প্রথম আসছো। গত ক্লাসে বলো টপিকস কি ছিল, গত ক্লাসে কি পড়াইছিলাম বলো। স্যার এটা বলতে পারবো না। হ্যাঁ তাহলে আসলে স্যার গত ক্লাসটা পড়ছি। আচ্ছা তাহলে আমার বলো, গত ক্লাসে তো মাত্র 2 দিন আগে, একদিন আগের কথাই তো, তাহলে তুমি বলো যে ওই দিন আমি কি টপিকসটা পড়াছিলাম। শুধু নামটা তো বললেই হয়, নামটাও কি বলতে পারবা না যে এই জিনিসটা পড়াছিলেন স্যার? স্যার আমি স্যার নামটা বলতে পারবো না, কিন্তু স্যার আমি গত ক্লাসটা করছিলাম স্যার, এবং স্যার প্রেজেন্ট স্যার আমি স্যার বাইরে ছিলাম। তুমি যদি করতাই তাহলে তো এই যে একটু আগে একটা ছেলে একটা প্রশ্নই করলো, স্যার গত ক্লাসে যে স্টেবিলিটিটা বুঝিনি, তুমি তো ওই শব্দটা বললেও তো হইতো। তুমি তো আজকের ক্লাসও মনোযোগী না। স্যার আমি মাত্র ঢুকলাম স্যার। হ্যাঁ তাহলে ওরকমই, গতদিন যখন মিটিং শেষ হয়ে গেছে তারপরে তুমি ঢুকছো। আচ্ছা স্যার এখন বলো, তুমি আগের ক্লাসগুলো এতদিন ক্লাস করো নাই কেন? সরি স্যার, এরপর থেকে স্যার ক্লাস হবে। তুমি ক্লাস না করলে এই লিনিয়ারে পাস করতে পারবে না। লিনিয়ার সাবজেক্টটা এত সহজ না। অন্যটা দেখেও লিখতে পারবা, ওই আশায় যদি মনে করো যে এবার ফাইনাল যেভাবে দিছো ওইরকম হবে, এবারে ফাইনালের মতো কিন্তু এবার নতুন সেমিস্টার ফাইনাল কিন্তু একই রকম হবে না, বুঝছো? ওই আশায় থাকলে আশা ঘুরে বালি হবে। 186 193 Yes, sir. 195 Yes, sir. 196 Yes, sir. 198 Yes, sir. 199 Yes, sir. 200 Yes, sir. 201 Yes, sir. 2 Yes, sir. 203 204 Yes, sir. 205 Present, sir. 206 Yes, sir. 207 Present, sir. Red 167 150 Yes, sir. 137 Yes, sir. 167 কি আসো? রিয়েড 167 সব ক্লাস করছে, আজকে অ্যাবসেন্ট। আচ্ছা এবার বলো, আর আর কার কি মনে পড়ে প্রথম ক্লাস টেস্টের কোশ্চেনের উপর? চাইলে প্রথম চ্যাপ্টারের উপর বলতে পারো। লাস্ট ক্লাসে আমরা যে নতুন যে চ্যাপ্টারটা শুরু করেছি সিস্টেমের মধ্যে আমরা তেমন কিছু পড়া নেই এখনো, শুধুমাত্র সিস্টেমের প্রপার্টিজ গুলা পড়েছি। সিস্টেম মেইনলি দুই প্রকার, লিনিয়ার নন লিনিয়ার। আমাদের কনসার্ন হচ্ছে লিনিয়ার সিস্টেম। লিনিয়ার সিস্টেম কিভাবে চেক করে সুপারপজিশন থিওরেম ভ্যালিড কিনা সেটা দিয়ে। দেন আমরা পড়লাম কজালিটি, একটা সিস্টেম কজাল সিস্টেম নাকি নন কজাল। যদি সিস্টেমটা বাস্তবসম্মত হয়, যদি সিস্টেমটা রিয়েল লাইফে যে ঘটনাগুলো ঘটে তার সাথে মিল থাকে, তাহলে সিস্টেমটা হচ্ছে কজাল সিস্টেম, আদারওয়াইজ নন কজাল সিস্টেম। দেন আমরা পড়াইলাম হচ্ছে লিনিয়ার কি টাইম ইনভেরিয়েন্ট। টাইম ইনভেরিয়েন্ট আমরা চেক করে দেখাইছি যে যদি আমরা ইনপুটে টাইম শিফট করি তাহলে সেম টাইম শিফট আউটপুটেও আসবে, যদি আসে টাইম ইনভেরিয়েন্ট, না আসলে টাইম ভেরিং। তারপরে আমরা পড়লাম হচ্ছে সিস্টেম উইথ মেমোরি উইদাউট মেমোরি, অর্থাৎ একটা সিস্টেমের মেমোরি আছে কি নাই। যদি সিস্টেমের আউটপুট এখনকার আউটপুট দেওয়ার জন্য যদি প্রিভিয়াস কোনো ইনপুটকে স্মরণ করতে হয় তাহলে সিস্টেমের মেমোরি আছে, আর না স্মরণ করতে হলে
মেমোরি লেস। তারপরে বললাম টাইম ইনভার্টিবিলিটি, মানে সিস্টেমটা কি ইনভার্ট করা যায়, মানে সিস্টেম যেটা সেটার কি আরেকটা উল্টা সিস্টেম বানানো যায় কি যায় না। যদি বানানো যায় তাহলে সিস্টেমটা ইনভার্টিবল, আর যদি বানানো না যায় তাহলে নন ইনভার্টিবল সিস্টেম। দেন আমরা বললাম স্টেবিলিটি, সিস্টেমের একটা সিস্টেম কি স্টেবল নাকি আনস্টেবল। তাহলে আমরা বলছিলাম যে একটা আমরা সিস্টেম দিয়ে দিব, সিস্টেমটা আমরা দিব এই ফর্মে যে ইনপুট আউটপুটের রিলেশনটাই দিয়ে দিলাম। তাহলে ইনপুট আউটপুটের রিলেশন দিয়ে দিলে তখন ওখান থেকে আমরা ওইটা সবগুলা চেক করব, সবগুলা প্রপার্টিজ চেক করে ডিসিশন বলতে হবে। এরকম একটা কোশ্চেন সব সময় থাকে ফাইনালে, সব সময়ই থাকে একটা কোশ্চেন। আচ্ছা, আর প্রথম চ্যাপ্টারে তো আমরা, তোমাদের মনে আছে যে শুরুতে পড়েছিলাম পাওয়ার, একটা সিগন্যালের কিভাবে এনার্জি পাওয়ার বাইর করে, ওগুলা দেখছিলাম। তারপরে কতগুলা এলিমেন্টারি সিগন্যাল পড়লাম, ইউনিট স্টেপ, তারপরে র্যাম, তারপরে সাইনাম, তারপরে স্যাম্পলিং ফাংশন, তারপরে রেক্টেঙ্গুলার ফাংশন, তারপরে হচ্ছে ডেল্টা ফাংশন। তারপরে আবার কি দেখলাম, এর মধ্যে আবার আমরা সিগন্যালের ট্রান্সফরমেশনটা শিখেছিলাম, সিগন্যালকে শিফটিং করা, রিফ্লেকশন করা, স্কেলিং করা, এগুলো শিখেছি। তারপরে আমরা আর কি করলাম, ইম্পালসের ডেরিভেটিভ শিখলাম। ইম্পালসের ডেরিভেটিভের আবার কতগুলো প্রপার্টিজ দেখলাম, সেখান থেকে ম্যাথ করাইলাম। এই হলো প্রথম চ্যাপ্টারের মোটামুটি সিলেবাস। ঠিক আছে, এখন তোমরা তো বাড়ির কাজ শুরু করো নাই, প্রথম চ্যাপ্টারের তোমার দেখবা এক্সারসাইজে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা যে টপিকস গুলা পড়াবো সেই টপিকস এর রিলেটেড যে এক্সাম্পল গুলা আছে সেগুলো আমরা হয়তো একটা দুইটা দেখাইছি, বইতে দেখবা আরো আছে, সেগুলো দেখা হয়ে গেলে তারপরে ওই রিলেটেড এক্সারসাইজে দেখবা কতগুলো প্রবলেম দেওয়া আছে। তো এক্সারসাইজের প্রবলেম গুলো সলভ করতে হবে, নিজেরা একা একা পারবা না, যদি পারো গ্রুপ স্টাডি করার। যেহেতু তোমরা অনেকেই ঢাকাতে আসো, যারা ঢাকাতে আসো চাইলে ফ্রেন্ডরা মিলে একসাথে পড়তে পারো। যেহেতু ইউনিভার্সিটিতে আসা নিষেধ, কোনো ফ্রেন্ডের বাসায় যেও পড়তে পারো। একসাথে বসলে অনেক প্রবলেম সলভ করা যাবে, নিজেরা এক্সারসাইজ একা একা করলে পারবা না, পারাটা টাফ হয়ে যাবে। কিন্তু 3-4 জন মিলে করলে প্রবলেমটা সলভ করে কনফিডেন্টলি সলভ করতে পারবা। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবা, আমাকে বলবা, আমার ক্লাসে বলবা যে স্যার ওই প্রবলেমটা পারতেছি না, তখন তুমি প্রবলেমটা বললেই আমি না দেখে বলতে পারবো যে তোমার প্রবলেমটা তুমি কিভাবে করলে সলভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমরা বাসায় শুরু করো, এক্সারসাইজ করাগুলো শুরু করো। যখনই আটকাবা আমাকে ফোন দিও, ফোনেও প্রবলেম সলভ করতে পারবা। হ্যাঁ আব্দুল্লাহ, বলো তুমি কি বলতে চাও। স্যার কজালিটি নিয়ে একটা স্যার প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার বলো। যদি ফাংশনটা এরকম হয় যে y অফ টি ইজ ইকুয়াল টু এক্স অফ মাইনাস টি স্কোয়ার, স্যার তখন কি স্যার এটা কজাল হবে না নন কজাল হবে? মাইনাস টি টি স্কোয়ার স্যার। টি আবার স্কোয়ার হয় কেমনে? টি তো ব্র্যাকেটের ভিতরে। স্যার আউটপুটটার কথা বলতেছি স্যার, এক্স এর সাথে হ্যাঁ, স্যার টি এর যে ফাংশনটা স্যার ওইখানে যদি মানে স্যার টি স্কোয়ার কি সম্ভব স্যার আদৌ? টি তো সময় না, টি হচ্ছে জি তুমি স্যার। যদি তুমি কোনো সিগন্যালের ব্র্যাকেটের মধ্যে টি লিখো, সেটা কিন্তু সিগন্যালের অংশ না, সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটার উপরে স্কোয়ার হয় না। আর যদি তুমি বলো আমার ফাংশনটাই টাইমের ফাংশন, অর্থাৎ টি স্কোয়ার, মানে এক্স টিটাই হচ্ছে টি স্কোয়ার। বুঝছো কথাটা? জি স্যার। জি স্যার। তাহলে স্যার তোমারটা কি এরকমই যদি এখন এটা স্যার বলো। হয়, কিন্তু সামনে স্যার যদি একটা মাইনাস দেওয়া থাকে স্যার, তখন স্যার মাইনাস এটা কি থাকে হবে? কার 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 সামনে? স্যার এক্স এর যে ফাংশনটা, মানে স্যার আপনি যেটা বললেন স্যার টি এর যে ফাংশন হ্যাঁ, ওইটাতে। টি এর ফাংশনে মাইনাসের সাথে তো কোনো সমস্যা নেই। তুমি যদি ব্র্যাকেটের ভিতরে যে সিগন্যালের টাইম, তুমি আবার বলো সিগন্যালটা কি, ওয়াই টি ইকুয়াল টু স্যার মাইনাস এক্স টি স্কোয়ার। মাইনাস এক্স টি স্কোয়ার হবে কেন? তাহলে মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেটে টি ইনপুটের স্কোয়ার হতে পারে। তুমি যেটা বলতেছো এটা তো সম্ভব না। টি স্কোয়ার তো জি আমার স্যার তো ইন্ডিপেন্ডেন্ট বুঝতে পারছি। ভেরিয়েবল হচ্ছে টি, তুমি কথাটা বুঝতেছো?
ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা জি থাকে স্যার, সেটা বুঝতে হচ্ছে পেরেছি। টি। আমরা সেটা নিয়ে কথা বলবো, ফার্স্ট ইনপুটের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোথাও টি স্কোয়ার থাকবে না, বুঝছো? জি স্যার। স্যার যদি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে টি এর আগে মাইনাস থাকে তাহলে এটা অবশ্যই কজাল সিস্টেম। স্যার হ্যাঁ বলো। স্যার ইম্পালস ফাংশনের একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ পিডিএফটা বলো। কি ওপেন করবেন নাকি স্যার এভাবেই বলবো? না তুমি বলো, আমি তো ওই যে স্যার এক্সাম্পল এসে দিয়ে এক্সাম্পল এক্সাম্পলে 2 তুমি বলো, যেটা সমস্যা নেই, বলো। স্যার এখানে আমরা কি মানে স্যার ডেল্টা অফ টি মাইনাস 3 ছিল ভিতরে, ওইটাকে কি স্যার আমরা টি এর ভ্যালুটা 3 টা নিজেরা বসাইছি? না না, আমরা টি এর ভ্যালু টি নট যেটা, টি এর ভ্যালু টি নট যেটা সেটা বসাইছি। দেখো ও টি নট আচ্ছা, যে মানে টি মাইনাস ভ্যালুতে যেটা ডেল্টা থাকবে টি নট 0 এটা হয়, জি স্যার। এই ভ্যালুতে ডেল্টা 0 হয়। মনে করো ডেল্টার ভিতরে দেখো টাইম টি এর ভ্যালু কত বসাইলে 0 হয়, ডেল্টা 0 হয়, ওই পয়েন্টটা বসাইছি। দেখো জি দেখছো স্যার, তোমার টি এর ম্যাথটাতে ছিল স্যার ডেল্টা অফ 0 কেন বসাবো স্যার? ডেল্টা তো একমাত্র ডেল্টা 0তেই ভ্যালিড, আর বাকি অন্য কোথাও তো ডেল্টা মান নাই। ডেল্টা ফাংশনটা পড়লাম না, ডেল্টা তো একমাত্র 0তেই আছে, আর বাকি সব জায়গায় তো ডেল্টা 0। 3 নম্বর প্রপার্টি যেটা ছিল ওখানে স্যার ডেল্টা অফ টি কে ইন্টিগ্রেশন করলে স্যার ভ্যালু 1 হয়েছিল। হ্যাঁ ডেল্টা, এইজন্য স্যার একটু কনফিউজ হয়ে গেছিলাম। না না, ডেল্টার ভ্যালু 1 যদি সে ইন্টিগ্রেশনের ভিতরে হয়, এবং সেটাও কন্ডিশন আছে, ওই ইন্টিগ্রেশনের ভিতরে কিন্তু ডেল্টা 0 হইতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশনের যে লিমিট আছে সেই লিমিটের ভিতরে ওই যে টাইমের জন্য ডেল্টা 0 হয় সেটা ওই লিমিটের মধ্যে থাকতে হবে, জি স্যার, তখন ইন্টিগ্রেশনের ভ্যালুতে 1 হবে। জি স্যার, বুঝতে পারছি। আব্দুল্লাহ কি আর কোশ্চেন করবা? তোমার হাত উঠায় আসছো। স্যার হচ্ছে স্যার পরীক্ষায় যদি রেক্টেঙ্গুলার বা স্যার র্যাম্প যদি সিগন্যাল থাকে স্যার, এটা কি স্যার স্টেপ ওয়াইজ কি দেখানো লাগবে নাকি স্যার একবারে যে অ্যান্সারটা হবে সেটা আমি লিখে দিতে পারবো? তুমি যদি একবারে অ্যান্সার লিখে দিতে পারো তাহলে তুমি ফুল মার্কসই পাবা, কিন্তু ভুল হইলে কিন্তু কোনো পার্শিয়াল মার্কিং হবে না। আর যদি তুমি স্টেপ বাই স্টেপ করো, সবগুলা যেমন 4-5টা সিগন্যাল দেওয়া আছে, তাহলে যোগ করলো, 2টা যোগ করলা, তারপরে অ্যান্সার বাই করলা, সেটার সাথে 3 নাম্বারটা যোগ বিয়োগ করলা, তারপরে অ্যান্সার বাই করলা, তাহলে স্টেপ স্টেপ করলে যেখানে ভুল হবে সেখানে যে মার্কস কাটা যাবে, আর আদারওয়াইজ পার্শিয়াল মার্কিং পাবা। জি স্যার। আর কেউ কিছু বলবা? কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? পরেও তো মনে হয় কে জানি ঢুকলো। স্যার 171 স্যার রোল কল না? করার সময় সম্ভবত স্যার 181টা